প্রিয় দর্শক, স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। এই অনুষ্ঠানে অর্থনীতি, উৎপাদনশীল খাত সহ নানা বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা উৎপাদনশীল খাতে স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে দৃষ্টি সমস্যা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন ভিশন স্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মিশা মাহজাবিন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ভিশন স্প্রিং 2006 সাল থেকে কাজ করে আসছে সারা দেশে গ্রামীণ জনগোষ্ঠী নিয়ে। কর্মক্ষেত্রে আমাদের এই যে দৃষ্টি সমস্যা, এটা আসলে উৎপাদনশীল খাতে কি ধরনের প্রভাব ফেলে, এর অর্থনৈতিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি কতটুকু আপনি আপনার অভিজ্ঞতা থেকে দেখিয়ে এলেন? চোখে না দেখতে পারলে এটা উৎপাদনশীলতায় কতটা ক্ষতি হয়, এটার মেজারমেন্টটা যখন করা হয়েছে তখন যে নাম্বারটা এসেছে এটা খুব চিন্তার একটা বিষয় ছিল। কারণ গ্লোবাল ডেটা এখন বলছে যে শুধুমাত্র চোখে না দেখতে পারার জন্য সম্ভবত বছরে প্রায় $411 বিলিয়ন কাছাকাছি উৎপাদনশীলতা নষ্ট হয়। এই যে বিশাল ভ্যালুটা নষ্ট হচ্ছে, এটার সমাধানটা কি খুব কঠিন? তা কিন্তু নয়। একটা ডেটা আছে যে পৃথিবীতে প্রায় 1.1 বিলিয়ন মানুষের চোখে দেখার যে সমস্যা, সেটা সমাধান করার জন্য শুধু একটা চশমা প্রয়োজন। এটা অনেক এক্সপেন্সিভ কিছু নয়, খুব জটিলও কিছু নয়, কিন্তু তারপরও কেন হচ্ছে না সেটা যেমন অন্য একটা আলোচনা, বাট না হবার কারণে কি কি হচ্ছে সেটা আরও বড় চিন্তার বিষয়। আমরা ভিশন স্প্রিং থেকে বেশ কিছু আরসিটি করেছি, গবেষণা করে দেখা গিয়েছে যে যখন, যেমন আমি চা বাগানের একটা স্টাডির উদাহরণ বলতে পারি, যখন একজন চা বাগানের শ্রমিক রিডিং গ্লাস পাচ্ছেন, তার উৎপাদনশীলতা বেড়ে যাচ্ছে আপনার 22%, কিন্তু তার বয়স যদি 50-এর উপরে হয় তাহলে সেই উৎপাদনশীলতা বেড়ে যাচ্ছে 32%। তার মানে একটা সাধারণ চশমা 22 থেকে 32% পর্যন্ত উৎপাদনশীলতা বাড়াচ্ছে। তার মানে যেই চা শ্রমিক ধরেন 100 কেজি উৎপাদন তুলতে পারছিলেন, উনি এখন 122 কেজি তুলতে পারছেন। এটার কিন্তু একটা ইকোনমিক ভ্যালু আছে যেটা আপনি ডিরেক্ট মেজার করতে পারবেন। গত বছর আমাদের আরেকটা স্টাডিতে আমরা দেখেছি, এটা একদম বাংলাদেশের 50টি গ্রামে 8 মাসের দীর্ঘমেয়াদী একটি স্টাডি ছিল। ওখানে দেখা গিয়েছে যে যারা চশমা পাচ্ছেন 8 মাসে তাদের মিডিয়ান আর্নিং 33.4% বেড়ে গিয়েছে। এবং এখানে আমরা দু রকমের জনগোষ্ঠী পেয়েছি। একটা গ্রুপ ছিল যারা চোখে কম দেখার জন্য হয়তো তাদের আয়টা কমে গিয়েছিল, আবার আরেকটা জনগোষ্ঠী ছিল চোখে না দেখতে পারার জন্য উনি কাজ হারিয়েছেন। যেমন একজন দর্জি, উনি চশমা নেই, চোখে দেখছেন না, উনি চাকরিটা হারিয়েছিলেন, কিন্তু যেই মুহূর্তে একটা সাধারণ চশমা ওনার চোখে লাগলো উনি কিন্তু ওনার কাজে ফিরলেন। তার মানে শূন্য থেকে উনি ওনার পূর্ণ পোটেনশিয়ালে চলে গেলেন শুধু একটা চশমার জন্য। সেই চশমাটা কিন্তু মোটেও এক্সপেন্সিভ নয়, হয়তো সর্বোচ্চ 150 টাকা খরচ করেই একটা রিডিং গ্লাস পাওয়া সম্ভব। এ কারণে আমরা বলছি যে উৎপাদনশীলতার ক্ষেত্রে চশমার অবদান অনেক। আমাদের একটি স্টাডি বলছে যে একজন গার্মেন্টস শ্রমিক যখন চশমা পান তখন 3 মাসের মধ্যে তার উৎপাদনশীলতা বেড়ে যায় 5.7%। এখন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 100 জনের মধ্যে 30 জনের চশমা লাগে এবং সেই 30 জনের যদি প্রায় 6% উৎপাদনশীলতা বাড়ে, তাহলে সেটার ইম্প্যাক্ট কিউমুলেটিভলি কত বড় হবে এটা সহজেই অনুমেয়। তাই চশমা হয়তো সহজ একটি টুল মনে হতে পারে, কিন্তু এটার দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট অনেক গভীর। উৎপাদনশীল খাতের কোন কোন সেক্টরে এই সমস্যাটা একটু বেশি প্রকট? আমাদের ফার্মাররা একদম ফ্রন্ট লাইনে আছেন। আমরা এমনও স্টোরি পেয়েছি যে চোখে ঠিকমতো না দেখতে পারার জন্য উনি আগাছাটা দেখতে পারেননি, পোকা ধরেছে এটা দেখতে পারেননি, ওনার পুরো প্রোডাকশনটা নষ্ট হয়ে গিয়েছে, অথচ ওনার দরকার ছিল একটা 150 টাকার রিডিং গ্লাস। তো এটাকে আপনি যখন আবারও বলছি যে টাকার অঙ্কে মেজার করবেন, সেটা অনেক বড়। আর্টিজানস যারা নিখুঁত সুই সুতার কাজ করেন, তারা যখন কাজটা করতে পারছেন না, সেটার ইম্প্যাক্টও কিন্তু অনেক বড়। এখন গ্রামীণ জনগোষ্ঠীতে ছড়িয়ে থাকে এরকম বিভিন্ন ধরনের পেশাজীবীদের মধ্যে আমি দুটো উদাহরণ দিলাম। আমরা জেলেদের সাথে কাজ করেছি, জাল বুনে তাদের সাথে কাজ করেছি। সেখানে গিয়ে আমরা দেখেছি যে 100 জনের মধ্যে 80 জনের চশমা প্রয়োজন, তারা তাদের কাজটা ঠিকমতো করতে পারছিলেন না, অথচ ওই একটা চশমা তার কাজটাকে সহজ করে দিয়েছে। সো গ্রামীণ জনগোষ্ঠীর প্রত্যেকটা ধাপে এই গ্যাপটা খুবই প্রকট এবং এটা নিয়ে আমরা আরও অনেক বেশি কাজ করতে চাই। যারা সরাসরি এইসব কাজের সাথে জড়িত, তাদের যে চোখের সমস্যা হচ্ছে, তারা কি বিষয়টা বুঝতে পারছেন?
নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে চোখে চশমাটা দেবার পরে বোধহয় বোঝাটা আরও প্রকট হয়। কারণ আমরা তো অনেক সময় দেখি যে ওনারা চশমা পরার পরে কাঁদতে শুরু করেন, কারণ ওনারা বলেন যে আসলে যে পৃথিবীটা এত পরিষ্কার এটা ওনারা মানে উপলব্ধি করেননি। সো কিছু ক্ষেত্রে হয়তো বুঝতে পারেন, কিছু ক্ষেত্রে বুঝতে পারেন না। জীবনের অন্যান্য চাপে চোখটা আমাদের কাছে খুব একটা বেশি গুরুত্ব পায় না। তো অ্যাওয়ারনেস নিয়ে কাজ করার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। স্বাভাবিকভাবে সাদা চোখে আমরা যখন সবকিছু দেখি সেই ক্ষেত্রে যে এই ভালো একটা চোখের গুরুত্ব, সেই সাথে তো অর্থনীতির ক্ষেত্রেও যে উৎপাদনশীল খাতেও তো চোখের একটা ভালো দৃষ্টির গুরুত্ব তো ব্যাপক। তো সেই অনুযায়ী কি সচেতনতা অথবা যে ক্যাম্পেইনিং, যেটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা কি কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে সারা দেশে? না, শুধু সারা দেশ কেন, আমি যদি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থেকে বলি, এই জায়গাটাতে কাজ করার প্রয়োজনীয়তাটা অনেক অনেক বেশি। আমি এখানে ছোট্ট একটা গল্প বলতে চাই আমাদের ফাউন্ডারের। উনি যখন কাজ শুরু করেন প্রায় 25 বছর আগে, উনি মেক্সিকোর একটা গ্রামে গিয়েছিলেন এবং সেই গ্রামে ওনার কাছে একজন ভদ্রমহিলা তার 8 বছরের অন্ধ ছেলেকে নিয়ে এসেছিলেন। ছেলেটি নাকি জন্মান্ধ, কিন্তু আমাদের ফাউন্ডার জর্ডান যখন চোখ পরীক্ষা করলো তখন দেখলো যে ছেলেটার আসলে একটা চশমার প্রয়োজন, যে চশমার পাওয়ার -20। তো আমরা -2তেই কিন্তু বেশ ঘোলা দেখি, তার মানে -20তে যে ও নিজেকে অন্ধ ভাবছে এটা খুব স্বাভাবিক। এখন এই বাচ্চাটার কথা চিন্তা করেন, ও যদি ওই চশমাটা না পেত, ও কিন্তু সারা জীবন নিজেকে অন্ধ ভেবে অন্যের উপরে একটা নির্ভরশীল জীবন পার করে দিত। ওর নিজের জীবনের পটেনশিয়াল ফুলফিলড হতো না, প্লাস ওর কারণে যে এক বা দুইজন যাদের উপরে সে নির্ভরশীল হয়ে থাকতো তাদের সময়, জীবন, অর্থনৈতিক যে চাপটা তৈরি হতো, এটা কিন্তু বিশাল। সেই অ্যাঙ্গেল থেকে যদি সেটাকে আমরা ট্রান্সলেট করি এখন ওয়ার্কিং গ্রুপ বা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে, এটা তো মেজারেবল। যে গার্মেন্টস ফ্যাক্টরির উদাহরণটা বললাম, এরকম যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা শুতে কাজ করছি, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 80% ওয়ার্কারদের চশমার প্রয়োজন হচ্ছে, তারা চোখে দেখতে পাচ্ছেন। এবং 80%-এর মধ্যে আবার আরও 80% এমন যারা প্রথমবারের মতো চশমা পেয়েছেন। তার মানে তিনি তার অ্যাডাল্ট লাইফের একটা বড় অংশ পার করে ফেলেছেন চোখে কম দেখে, এবং এই এখন এসে উনি চশমাটা পাচ্ছেন। তো এটাকে আমরা বলি ফার্স্ট টাইম ওয়ারার রেট, এবং এই ডেটাটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এটা আমাদেরকে বলছে যে আসলে সমাজে এই গ্যাপটা কতটা বেশি। জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে আমরা বেসরকারি সংস্থাগুলোর কথা যদি দেখি, আবার সরকারি নানা পদক্ষেপও দেখি যে এডিবিতে প্রতি বছরই বিপুল পরিমাণে উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, সরকারের বরাদ্দও রয়েছে, কিন্তু স্বাস্থ্যসেবার মান উন্নয়নের কথা বলা হয়, কিন্তু স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ যে দৃষ্টিশক্তি, এই সেক্টরটা কি একটু পেছনে পড়ে যাচ্ছে না? যদি রয়ে যায় তাহলে কারণ কি? পেছনে পড়েছিল, আমি এভাবে বলতে চাই, কারণ আমাদের টোটাল ন্যাশনাল বাজেটে স্বাস্থ্য খাতের জন্য যে বরাদ্দ সেটা সবসময় কম ছিল, বরং এই বছর আমরা দেখেছি যে বরাদ্দটা ডাবল করা হয়েছে। সেটার মধ্যে কতটুকু চোখের জন্য যাবে আমরা সেটা এখনও জানতে পারিনি, কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজটাকে বিবেচনা করি, আমাদের মনে হচ্ছে যে এখানে চোখের ব্যাপারে আমরা আগের চাইতে অনেক বেশি মূল্যায়ন দেখতে পাচ্ছি। যেমন মাত্র গত মাসেই অপটোমেট্রিস্টদের বিএসসি কোর্সটাকে অ্যাকনলেজ করা হয়েছে। তার মানে হচ্ছে এখন বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি অপটোমেট্রিস্টদের বিএসসি কোর্সটা অফার করতে পারবে, এবং বাংলাদেশে যে প্রয়োজনের তুলনায় মাত্র 10% অপটোমেট্রিস্ট আছে, সেই নাম্বারটা ধীরে ধীরে বাড়বে। পাশাপাশি আমরা কিছু আলোচনার অংশ হয়েছি যেখানে চশমার উপরে যে হাই ট্যাক্স, বিকজ চশমা এবং চশমার র মেটেরিয়ালস সবই বাইরে থেকে আসে, এবং এটার উপরে ডিউটি প্রায় আপনার 80% কাছাকাছি, তার মানে একটা লাক্সারি ক্যাটাগরিতে পড়ে। তো এটা নিয়েও আমরা দেখছি সরকার বিবেচনা করছে যে কিভাবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মতো করে চশমার উপরে যে বাড়তি ইম্পোর্ট ডিউটিটা আছে সেটাকে কমিয়ে আনা যায় এবং মানুষের হাতে নাগালের মধ্যে নিয়ে আসা যায়। সো হ্যাঁ, গ্যাপ আছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা মনে করছি যে এটা থেকে বের হয়ে আসার জন্য এখন অনেক বেশি উদ্যোগ চোখে পড়ছে।
আর এটার সাথে যদি মিলিয়ে আমি একটু গ্লোবাল অ্যাঙ্গেলে বলি, এই বছর কিন্তু চোখের জন্য খুব স্পেশাল একটা বছর, কারণ এই বছর প্রথমবারের মতো গ্লোবাল আই সামিট হবে। এত বছর ধরে সবাই কাজ করছে, কিন্তু এবারই প্রথমবার কমনওয়েলথের সম্মেলনের সাথে অ্যালাইন করে একটা দিন রাখা হয়েছে শুধু চোখের জন্য। এবং ওই দিনটা যত স্টেট হেড ওখানে পার্টিসিপেট করবেন তাদের কাছে একটাই অনুরোধ করা হয়েছে যে আপনি সম্মেলনে আপনার দেশে 2030-এর মধ্যে চোখ নিয়ে কি করবেন, স্পেসিফিক একটা কি দুটো কমিটমেন্ট নিয়ে আসবেন। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষকে জানাতে চাই যে বাংলাদেশ এই প্রোগ্রামে যাবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, এবং শুধু আমরা যাওয়া না, পার্টিসিপেন্ট হিসেবে না, বাংলাদেশ এই প্রোগ্রামের একজন কো হোস্ট হিসেবে যাবে। এবং এই কো হোস্টটা একটা সম্মান, কারণ গত 25 বছরে আই কেয়ার সেক্টরে বাংলাদেশের যে কন্ট্রিবিউশন, এটাকে সম্মান দেখিয়ে কিন্তু বাংলাদেশকে কো হোস্ট পজিশনটা অফার করা হয়েছে। আমরা আশা করছি এখানে 2030-এর মধ্যে যে কমিটমেন্টগুলো আসবে সেটা বাংলাদেশ এবং সামগ্রিকভাবে অন্যান্য দেশগুলোর জন্য একটা দিক নির্দেশনা হবে। কারণ আপনি যখন একটা গ্লোবাল প্ল্যাটফর্মে এত বড় একটা কমিটমেন্ট দেবেন, ওটাকে ফলো আপ করার জন্য নিশ্চয়ই অ্যাকশন প্ল্যান হবে, এবং সেটার যদি আমরা অর্ধেকও পূর্ণ করতে পারি 2030-এর মধ্যে, তাহলে এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় মাইল ফলক হবে। চশমার মতো গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গকে আমরা অনেক ক্ষেত্রে উপসঙ্গও বলতে পারি, কেন বিলাসবহুল পণ্যের কাতারে ফেলা হলো? এ বিষয়ে এনবিআর এর ব্যাখ্যা কি? আপনারা কি কখনো তাদের সাথে কথা বলেছেন কিনা? আমরা কথা বলেছি। আমরা মনে করি এটা অ্যাওয়ারনেসের অভাব, এবং যেহেতু এখন এনবিআর এটা নিয়ে আলোচনা করছে, তারা আগ্রহ দেখাচ্ছে, এবং চশমার গুরুত্বটা কিভাবে মানুষের দৈনন্দিন জীবন থেকে অর্থনৈতিক খাতকে প্রভাবিত করতে পারে সেটা বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে আমরা সরকারের কাছ থেকে একটা পজিটিভ দিক নির্দেশনা পাবো। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই যে দৃষ্টি সমস্যার সমাধানে এ পর্যন্ত কি ধরনের পদক্ষেপ নেওয়া হলো, যেটা আশাব্যঞ্জক কিনা? আবার হচ্ছে যেটা বলছিলেন যে আগে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছিল সেই দিক থেকে খানিকটা প্রোগ্রেস হয়েছে, এই প্রোগ্রেসের হার কতটুকু? মাত্র তো আমরা প্ল্যানগুলো শুনতে পারছি। একটা যেটা অলরেডি ইফেক্টিভ হয়ে গেছে, আমি একটু আগে বললাম যে বিএসসি অপটোমেট্রিস্টদের অ্যাকনলেজমেন্টটা হয়ে গিয়েছে, এটা অনেক বড় একটা প্রোগ্রেস, কারণ রিসোর্সের অভাবেও কিন্তু মানুষ সেবাটা পাচ্ছে না। দ্বিতীয়ত আমরা যেটা বুঝতে পারছি যে ন্যাশনাল লেভেলে সরকার চোখের সমস্যাটাকে সামগ্রিক অন্যান্য স্বাস্থ্য সমস্যার সাথে মিলিয়েই এখন বিবেচনা করছে। আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে সরকার গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সংখ্যা বাড়াতে চায়। সেটা কিভাবে হবে সেই ব্যাপারটা এখনও যদিও আমরা জানি না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে চোখের ক্ষেত্রে ধরেন দু ধরনের সমস্যা হয়। দূরে দেখা, যেটার জন্য আপনাকে একজন অপটোমেট্রিস্টের কাছে যেতে হবে যিনি চশমা দেবেন, এবং আরও যদি কোনো ফার্দার সমস্যা থাকে তখন অপথ্যালমোলজিস্টের কাছে রেফার করা হবে। কিন্তু কাছে দেখার যে সমস্যা, যেটাকে আমরা বলি প্রেসবায়োপিয়া, এটার জন্য WHO-র খুব ক্লিয়ার গাইডলাইন আছে, কোনো মেডিকেল প্রফেশনালের এঙ্গেজমেন্ট প্রয়োজন নেই, যে কেউ একটা ট্রেনিংয়ের মাধ্যমে রিডিং গ্লাস প্রোভাইড করতে পারে। এবং বিদেশে কিন্তু রিডিং গ্লাসটা একটা ওভার দি কাউন্টারের মতো করে বিক্রি হয়, যে কোনো ফার্মেসিতে, বইয়ের দোকানে, গ্রসারি শপে রিডিং গ্লাস পাওয়া যায়। সরকার এই জিনিসটাকে বাংলাদেশের খাতেও নিয়ে আসতে চাচ্ছে। সো রিডিং গ্লাসটা হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখব যে ওটিসি প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটার পাশাপাশি গ্রামীণ লেভেলে যে আমি বললাম স্বাস্থ্যকর্মী বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে, এই স্বাস্থ্যকর্মীরা কিন্তু অন্যান্য স্বাস্থ্যসেবার পাশাপাশি রিডিং গ্লাসের সেবাটাও প্রদান করতে পারবে। তো সেখানে হয়তো ট্রেনিং মডিউলটা একটু আপডেট করতে হবে, সেখানেও সরকার আশা করছি কাজ করবে। মাত্র 150 টাকার একটা চশমা একজন শ্রমিকের অথবা একজন কৃষকের অথবা একজন গাড়ি ড্রাইভারের উৎপাদনশীলতা অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। তো চশমা উৎপাদন করার ক্ষেত্রে যে কাঁচামাল বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরে থেকে আমদানি করা হয়, আমরা এখানে যদি উৎপাদন করতে চাই তাহলে সীমাবদ্ধতা কোথায়? একটা তো হচ্ছে র মেটেরিয়ালের উপরে যে ডিউটিটা আছে, এটা ইফেক্টিভলি প্রায় 60%-এর কাছাকাছি হয়ে যায়। ওখানে কিছু ছাড় দিতে হবে।
আমি ব্যক্তিগতভাবে শূন্য করার কথা বলি না, আমি মনে করি প্রত্যেকটা জায়গায় একটা কর থাকা উচিত, তবে সেটা সহনশীল হওয়া উচিত। কারণ যখনই কোনো কিছুতে অতিরিক্ত উচ্চমাত্রার কর দেওয়া হয়, তখন যেটা হয় আমাদের মতো দেশগুলোতে একটা প্যারালাল ইনফর্মাল ইল্লিগাল চ্যানেল তৈরি হয়। এটা চশমাতে খুব প্রকটভাবে হয়েছে। গত 5 দশকে চশমার ফর্মাল সেক্টর, মানে যারা ঠিকমতো ট্যাক্স পে করে চশমা এবং চশমার কাঁচামাল নিয়ে আসে, তাদের চাইতে কিন্তু ইনফর্মাল সেক্টরটা বড়। যখন দুর্ঘটনার ঘটনা ঘটে তখন আমরা দেখি যে প্রায় যে আলোচনা হয়, গণমাধ্যমে খবর হয়, তারা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে না, অন্যান্য নানা কারণ আসে। কিন্তু এই যে দৃষ্টির বিষয়টা, এটা মনে হয় অনেকটা উপেক্ষিত রয়ে যায়। তো আপনারা তো এটা নিয়ে কাজ করেছেন, সেটার অভিজ্ঞতা কি বলে? বাংলাদেশে আমরা চোখ পরীক্ষা করতে গিয়ে কিন্তু 80 থেকে 90% ড্রাইভারদের চোখে সমস্যা পাচ্ছে, এবং এদের মধ্যে আবার 80% এর আগে কখন চশমা নেয়নি। তাদের বয়সটা যদি আমি বলি, বয়স কিন্তু সবারই মানে গড়টা আমাদের 40-এর উপরে এখন আমরা যাদেরকে হ্যান্ডেল করছি। সো এখানে অন্য যে কোনো খাতের তুলনায় এটাকে কম উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বরং একটা ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করেন, তার ব্যক্তিগত জীবন, তার গাড়িতে বসে থাকা অন্যান্য আরোহী, তাদের পরিবার এবং আশেপাশের যেই মানুষগুলো এটার জন্য এফেক্টেড হন, তাদের সবার পরিবার কিন্তু ইম্প্যাক্টেড হয়। এটা একটা অনেক বড় চেইন ইফেক্ট। সো ড্রাইভারদের চোখ পরীক্ষাটাকে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। আমরা মনে করি ড্রাইভিং লাইসেন্স যখন দেওয়া হচ্ছে, ওই সময়টাতে চোখ পরীক্ষাটা বাধ্যতামূলক করা উচিত। ড্রাইভারদের নাইট ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস আছে কিনা, কারণ আমি যদি সবুজ লাল সিগন্যাল বুঝতে পারছি কিনা, এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, বাট আপনি একটু চিন্তা করে দেখেন যে ইম্প্যাক্টটা অনেক বড়। ইউনিভার্সাল হেলথ কাভারেজের ক্ষেত্রে দৃষ্টি সেবাকে এই সরকার কিভাবে দেখছে? ইউনিভার্সাল হেলথ কভারেজে ভিশনের অ্যাডিশন 2022 সালে হয়, এবং এখানে কিন্তু বাংলাদেশের একটা খুব স্ট্রং রোল ছিল। সেই সময় যে ডেটাগুলো ইউজ করা হয়েছে, সেটার একটা বড় অংশ আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে গিয়েছে, এবং এটা ইউএনএ কিন্তু প্রেজেন্ট করেছেন। বাংলাদেশের সেই সময় পার্মানেন্ট রেসিডেন্ট ছিলেন রাবা ফাতিমা ম্যাডাম। উনি এটার ব্যাপারে সোচ্চার হয়েছিলেন, এবং ওনার অ্যাডভোকেসির কারণেই ইউনিভার্সাল হেলথ কভারেজে ভিশন জায়গা করে নিয়েছে। এখন এটার ইমপ্লিমেন্টেশনে বর্তমানে যে পদক্ষেপগুলো আমরা বললাম, আমরা আশা করছি যে যদি এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, তাহলে আগামী 4 বছরে আমরা ইউনিভার্সাল হেলথ কভারেজের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাব। প্লাস WHO স্পেক্স 2030 বলে আরেকটা কমিটমেন্টকে প্রমোট করছে, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা দেশ তাদের বেজ লাইন থেকে ক্যাটারেক্ট সার্জারি এবং রিফ্র্যাক্টিভ এরর, মানে চোখে দেখার সমস্যাটার ক্ষেত্রে যদি 40% পর্যন্ত ইমপ্রুভমেন্ট করতে পারে, তাহলে ধরে নেওয়া যাবে যে ওই দেশ সঠিক পথে আছে। সো আমরা খুব আশাবাদী যে বাংলাদেশ প্রতিটা ক্ষেত্রেই চোখকে গুরুত্ব দিবে, এবং দেশের মানুষের উৎপাদনশীলতা এবং জীবনযাত্রার মান উন্নয়নে চশমার গুরুত্বটাকে মেনে নিয়ে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে যদি সংক্ষিপ্তভাবে জানতে চাই যে সরকারের সাথে বেসরকারি খাত কিভাবে সম্পৃক্ত হতে পারে? সরকার বেসরকারি খাতকে সাথে নিয়ে কাজ করছে। আমরা প্রচুর ইন্টারাকশন দেখছি। প্ল্যানিংয়ের জায়গাতেও আমরা এই মুহূর্তে দেখছি যে সরকার আমাদেরকে ইনভলভ করছে। এটা একটা খুব আশাব্যঞ্জক পদক্ষেপ, বিকজ বিভিন্ন জায়গা থেকে আসা ডেটাগুলো আমাদেরকে গাইড করবে যে অ্যাকচুয়াল ঘাটতিটা কোথায় আছে এবং কোথায় বেশি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সরকার একা তো আসলে এত বড় সমস্যার সমাধান করতে পারবে না। প্রাইভেট সেক্টর বা এনজিও যারা আছে, তারাও কিন্তু ডোনারদেরকে এই ব্যাপারে অনেক এখন এনকারেজ করছে, এবং সরকারের সহযোগিতাটা এখানে একটা খুব সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এই যে আমরা চাষিদের কথা বলছি, যারা ফার্মার্স, এরপরে যারা জেলে, এরপরে যারা গাড়ি চালক, পোশাক খাতের শ্রমিকরা, এদের বেশিরভাগ অসচেতন, অথচ দৃষ্টি সেবার মতো গুরুত্বপূর্ণ একটা খাতে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা যেমনটা দরকার, তেমনি সচেতনতা বাড়ানো দরকার। এই ক্ষেত্রে বেসরকারি খাতের যে CSR ফান্ড আছে, সেটা কতটুকু কাজে লাগতে পারে? 100% কাজে লাগতে পারে, এবং আমরা তো অলরেডি দেখছি। আমি যদি পার্টিকুলারলি মেনশন করি, বাংলাদেশের ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন, BGMEA, তারা কিন্তু আগের চাইতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, এবং
প্রচুর ফ্যাক্টরি, আমরাই তো শুধু ভিশন স্প্রিংয়ের কথা যদি বলি, আমরা কিন্তু 250-র কাছাকাছি ফ্যাক্টরিতে অলরেডি চোখ পরীক্ষা করে ফেলেছে এবং ফ্যাক্টরি মালিকরা কিন্তু এখানে টাকা কন্ট্রিবিউট করছেন, কারণ তারা রিটার্নটা অলরেডি বুঝতে পেরেছেন। এটা কিন্তু পৃথিবীর, আমি যদি ল্যান্ডস্কেপে তুলনা করি, এটা কিন্তু বিরল, এবং সবাই বাংলাদেশের গার্মেন্টস মালিক এবং ফুটওয়্যার মালিকদেরকে তাদের যে পদক্ষেপ, এটাকে স্বাগত জানায়। সো আমরা মনে করি যে এটা যেভাবে আগাচ্ছে, হয়তো সামনের দিনগুলোতে এ ব্যাপারে কন্ট্রিবিউশনটা আরও বাড়বে। সরকারি বেসরকারি উদ্যোগে দৃষ্টি সেবার মতো গুরুত্বপূর্ণ একটা স্বাস্থ্য বিষয়ক খাত গুরুত্ব পাক, এটা উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিশা মাহজাবিন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজন এটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।